মানুষ তার জীবনকে সহজ ও সুন্দর করার জন্য প্রতিনিয়ত গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা এটা ভুলে যায় প্রত্যেকটি জিনিসের একটি নেগেটিভ দিক থাকে। হ্যাঁ, কিছু স্বার্থান্বেষী লোক যখন ক্ষমতার লোভে মানুষ নিয়ে গবেষণা করা শুরু করে দেয়, তখন তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তাই নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেগল্প উইথ সজীব শিকদার। গল্পের শুরুতে আমরা রোমান নামের এক দৈনিক ছেলেকে দেখতে পাই, যার আজ জন্মদিন। আর সে তার জন্মদিনের পার্টি উপলক্ষে এক ডিলারের কাছে এসেছে ড্রাগস নিতে। আর সেখান থেকে ড্রাগস নিয়ে সে তার বাবার রাজকীয় গাড়িতে করে সেখান থেকে রওনা দেয়। আর যাওয়ার সময় পথের মধ্যে সে একটি সিগারেট খেয়ে গাড়ির ভিতরে তা ফেলে দেয়। আর তখন তার খেয়াল হয়, গাড়ির ভিতর সিগারেট ফেলেছে, বাবা তো আমাকে মেরেই ফেলবে। আর তখনই সে গাড়িটি থামিয়ে সে সিগারেটটি খোঁজা শুরু করে দেয়। আর ঠিক তখনই কোথা থেকে যেন একজন মহিলা এসে তার গাড়ির সাথে একটি ধাক্কা খায়। যে মেয়েটি খুবই আতঙ্কিত ছিল এবং তার পুরো শরীর এমনকি মাথার মধ্যেও বিভিন্ন ব্যান্ডেজ পেঁচানো ছিল, যেটা দেখে তো রোমান কিছুটা অবাক হয়ে যায়। মেয়েটি তখন গাড়ির উপর উঠে অদ্ভুত আচরণ করতে থাকে। তার শরীরে কাপড় চোপড়ও খুব নোংরা ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো হসপিটাল অথবা কোনো ল্যাব থেকে পালিয়ে এসেছে। আর মেয়েটিতে সেখানে বয়স চোটে খুবই কাঁপছিল আর অদ্ভুত আচরণ করছিল। রোমান তখন জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? কিন্তু মেয়েটা তার কোনো উত্তরই দিতে পারছিল না। মেয়েটি তো শুধু কাঁদছিল। আর তখনই রোমান ইমার্জেন্সি নাম্বারে কল দেয়। কিন্তু তখন রোমান খেয়াল করে মেয়েটি পুলিশের নাম শুনে আরও বেশি কাঁদছে, তাই সে ফোনটি কেটে দেয়। আর তখন রোমান ডিসাইড করে মেয়েটিকে সে নিজেই বাসায় ড্রপ করবে। কিন্তু রোমান তো জানতোই না মেয়েটির বাসা কোথায়। তার মধ্যে তো আবার মেয়েটি কোনো কথাই বলতেছিল না, শুধু কাঁদতেই ছিল। সে গাড়ি চালিয়ে যেতে থাকে এবং মেয়েটি বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কিন্তু মেয়েটি কোনো উত্তরই দেয় না। কিছুক্ষণ পর মেয়েটি একটি মোবাইলের মতো ডিভাইস বের করে এবং সেখানে দেখা যায় কিছু কমান্ডো বলছে, আমাদের একজন সাবজেক্ট যার নাম 39, সে পালিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, সে খুবই ভয়ঙ্কর। মেয়েটি তখন রোমানকে এসব শোনায় আর তাকে ইশারায় বলে এই মেয়েটি সে নিজেই, মানে এই মেয়েটিকে নিয়ে কোনো এক গবেষণা চলছিল। রোমানের সাথে এসব কী হচ্ছে রোমান তো কিছুই বুঝতে পারছিল না। কিন্তু হঠাৎ তখনই মেয়েটি দেখা যায় পাগলের মতো আচরণ করছে। মেয়েটি অদ্ভুত আচরণ করতে থাকে এবং গাড়ির মধ্যে তার মাথা ঠুকতে থাকে। মেয়েটি গাড়ির ভিতর থেকে একটি চাকু নিয়ে নিজের উপরে আঘাত করতে থাকে। রোমান তো অনেক চেষ্টা করে তাকে আটকানোর, কিন্তু সে কিছুতে কিছু করতে পারে না। আর মেয়েটি তো নিজেকে আঘাত করতে করতে নিজের রক্ত রোমানের শরীরে লাগিয়ে দেয় এবং এরপর সে নিজের সিটে এসে বসে এবং সেখানে মেয়েটি মারা যায়। তখন তো রোমানও প্রচণ্ড ভয় পেয়ে যায় যে জন্মদিনে আমার সাথে এসব কী হচ্ছে, এখন তো পুলিশ আমাকে ধরবে এই মেয়েকে মারার জন্য। তখন তো রোমান কোনো উপায় না পেয়ে কিসের পার্টি, মেয়েটিকে নিয়ে সরাসরি কোনো রকম লুকিয়ে তার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তো রোমান আবারও মেয়েটিকে পরীক্ষা করে যে সে বেঁচে আছে কিনা, কিন্তু সে লক্ষ্য করে না, মেয়েটি মারা গেছে। এরপরে তো রোমান কি করবে কিছু বুঝতে পারছিল না, কারণ তার সারা শরীরে রক্ত মাখিয়ে গেছে। আর তার সাথে এখন একটা লাশও আছে। সে তো চেয়েছিল পার্টি করতে যেতে, কিন্তু এটা কি হয়ে গেল। তখন তো রোমান নিজেকে কিছুটা সামলে গোসল করতে যায় এবং সেখানে গিয়ে সমস্ত রক্ত পরিষ্কার করে এবং কাঁদতে থাকে যে এটা আজকে আমার সাথে কি হয়ে গেল, আমি কেন গাড়ি থামাতে গেলাম। আর তখনই আমরা দেখি রোমানের বাবা ফোন দিয়েছে এবং তাকে বলছে বাড়িতে সব কিছু ঠিক আছে তো। তখন রোমান বলে হ্যাঁ বাবা ঠিক আছে, সমস্যা নেই। আর তখন আমরা বুঝতে পারি রোমানের বাবা গাড়িটা খুব পছন্দ করে। আর তার প্রিয় গাড়িতে সিগারেট ফেলার জন্যই রোমান তখন গাড়ি থামিয়ে এরকমভাবে পরিষ্কার করছিল। তখন তো রোমান তার বাবাকে বোঝায়, চিন্তা করো না, তোমার গাড়ি ঠিক আছে। এরপর সে ফোনটা কেটে গাড়ি চেক করতে আসে এবং সেখানে সে দেখে সে মেয়েটি সেখানে নেই, যার মানে মেয়েটি এখনো মরেনি। সে তখন আঘাত পাওয়ার ফলে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু কি আশ্চর্যের বিষয়, এতগুলো আঘাত পাওয়ার পরও, এত জখমের পরও মেয়েটি কিভাবে বেঁচে যায়? আর তার শরীরে এত শক্তি বা কিভাবে আসলো যে এত আঘাত পাওয়ার পরও সে হেঁটে হেঁটে এখান থেকে চলে গেল? আর এর জবাব আমরা সামনে জানতে পারবো। আর এরকম কথা চিন্তা করতে করতে রোমান তো পুরো ভোর খুঁজতে থাকে মেয়েটিকে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। আর তখনই আমরা দেখি কেউ এসে তার বাড়ির কলিং বেল বাজাচ্ছে। আর তখন তো রোমান গিয়ে দেখে এটা আর কেউ নয়, তার গার্লফ্রেন্ড তাকে বার্থডে উইশ করতে এসেছে, যার নাম এনা। এনা তখন বলে আজকে তোমার জন্মদিন, আজকে আমরা সারা রাত দুজনে মিলে পার্টি করব। কিন্তু রোমানের আর কিসের পার্টি, তার জীবন তো অলরেডি জাহান্নাম হয়ে গেছে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তাই সে এনাকে বলে তুমি একটু দাঁড়াও, আমি একটু আসছি। আর এই কথা বলে সে এনাকে রেখে ওই মেয়েটিকে খুঁজতে থাকে। আর এনা তো বাইরে এসে সিগারেট খেতে থাকে। রোমান তো কিছুক্ষণ মেয়েটিকে খোঁজার পর এনার কাছে আসে এবং এনাকে ডাক দেয়, কারণ সে মনে করেছে তার কথা এনা রাগ করেছে। তখন এনা বলে তোমার কি হয়েছে?
আমি তো তোমাকে পার্টিতে নেওয়ার জন্য এসেছিলাম, আর কিন্তু তুমি এরকম উল্টাপাল্টা আচরণ করছো কেন? রোমান তো তখন তাকে ৭-৫ বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দিতে চায়। আর ঠিক তখনই দেখি মরার উপর খাঁড়ার গা, মানে তার বন্ধুরা তার বাড়িতে এসে উপস্থিত হয়েছে। রোমান তো তখন তাদের সবাইকে বুঝিয়ে বলে, তোমরা যাও, আমি আসতেছি, আমি একটু অসুস্থ, কিছুক্ষণ পরে আমি তোমাদের সাথে জয়েন করব। কিন্তু তার বন্ধুরা বলে, না, আমরা তোকে ছেড়ে যাবো না, তুই আ। তখন রোমান বলে, ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি আসছি। তখন তো রোমান ঘরের ভিতরে এসে পুরো বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সে ওই মেয়েটির কোথাও দেখতে পায় না। আর তখন সে কিছুটা আশ্বস্ত হয়ে তার বন্ধুদের সাথে সেখান থেকে পার্টিতে চলে যায়। গাড়ি দিয়ে আসার সময় তো রোমান কিছুটা অন্যরকম আচরণ করছিল, এমনকি পার্টিতে আসার পরও সে যেন কীরকম হয়ে গেছিল, তার কিছুই ভালোই লাগছিল না। কারণ রোমানের মনে তো একটাই চিন্তা ছিল, সেই মেয়েটি গেল কোথায়। তখন তো অ্যানা এবং তার সমস্ত বন্ধুরা মিলে রোমানকে জিজ্ঞেস করে, দোস্ত, তোর কি হয়েছে, তুই এরকম করছিস কেন? কিন্তু রোমান তাদের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে বের হয়ে অন্য একটি রুমে চলে যায়। তখনই সিন চলে যায় অ্যানার কাছে। আমরা অ্যানাকে দেখি তার বান্ধবীর সাথে ওয়াশরুমে গিয়েছে। এবং কিছুক্ষণ পরে অ্যানা যখন সেখান থেকে চলে যায়, তখন দেখি রোমান সেখানে এসে অ্যানার বান্ধবীর সাথে রোমান্স করা শুরু করে দিয়েছে। মানে রোমান অ্যানাকে ধোঁকা দিচ্ছিল। কিন্তু রোমান্স করার এক পর্যায়ে অ্যানার বান্ধবী দেখতে পায় রোমানের চোখ কিরকম যেন জ্বলছে। আর যেটা দেখে তার বান্ধবী তো ভয় পেয়ে যায়। আর তখন সে রোমানকে বলে, তোমার চোখ জ্বল করছে। আর রোমান আয়নার মধ্যে দেখে তো কিছুই বুঝতে পারছিল না। তখন তো রোমান পাগলের মতো নিজের মাথা দোলাতে থাকে। আর ঠিক তখনই তার বাবা তাকে ফোন দিয়ে বলে, কিছুক্ষণ আগে আমার বাড়ির অ্যালার্ম বেজেছে এবং সেখানে একটি মেয়েকে ঘুরতে দেখেছি। আমি যেহেতু বাড়িতে নাই, এত তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি বাড়িতে যাও, দেখো সব কিছু ঠিক আছে কিনা। তখনই তো রোমান কিসের আর পার্টি সেখান থেকে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার সময় আমরা দেখি তার চোখ আরো জ্বলজ্বল করে উঠতেছে। আর তখন আমরা তো সহজেই বুঝতে পারি আসলে তার সাথে কিছু একটা খারাপ হচ্ছে। আর ঠিক তখনই তার এক বন্ধু তাকে ডাক দিয়ে বলো, চলো আমরা ডান্স করি। আর সে তো কোনো কথা নেই, তার বন্ধুকে সেখানে উড়াধুরা মার শুরু করে দেয়। তখন তাকে ফেরানোর জন্য এনার বান্ধবী আসে, কিন্তু সে তাকেও সেখানে মার শুরু করে দেয়। এবং সে তাড়াতাড়ি পার্টি থেকে বের হয়ে একটি সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এবং বাড়িতে আসার পর সে বাড়ির অ্যালার্মটা বন্ধ করে দেয়। এবং সে তার বাবাকে ফোন দিয়ে বলে, বাবা, সব কিছু ঠিক আছে, কিছু চুরি হয়নি। আর এরকম বলতে বলতেই দেখে তার বাবা পাগলের মতো হাসতেছে, মানে তার বাবার সাথেও কিছু একটা উল্টাপাল্টা হয়ে গিয়েছে। তখন তো রোমান ফোনটা কেটে বাড়ির ভিতরে আসে এবং সেখানে এসে সেই মোবাইলের মতো ডিভাইসটি পায়। এরপর রোমান দেখে তার পুরো বাড়িতে রক্তের দাগ লেগে আছে। আর সে রক্তের দাগ ধরে যেতে যেতে সে তার গোসলখানা অবধি গিয়ে পৌঁছায়। এবং সেখানে গিয়ে সে দেখে মেয়েটি তার বাথটবে বসে আছে এবং সে নিজেকে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। রোমানদা তখন জোর করে মেয়েটির কাছ থেকে চাকুটি ছিনিয়ে নেয়। আর তখন ওই মেয়েটি নিজের শরীরের ভেতর থেকে একটি ডিভাইস বের করে। আর যা দেখে রোমানের তো পুরো হুঁশি উড়ে যায়। রোমান তো তখন ভয় আর আতঙ্কে বাড়ি থেকে বের হতে যাবে। আর তখনই সে দেখে বাইরে কমান্ডোরা তাদের বাড়ি ঘিরে ফেলেছে, যারা মেয়েটিকে নিয়ে গবেষণা করছিল। এবং তারা মেয়েটিকে খুঁজতে খুঁজতে রোমানদের বাড়ি পর্যন্ত এসে পড়েছে। কমান্ডোরা তো ভিতরে এসে মেয়েটিকে নিয়ে যাবে। আর তখনই তারা বুঝতে পারে এই বাড়িতে আরও কেউ আছে। রোমান যখনই বুঝতে পারে যে কমান্ডোরা তার সম্পর্কে জেনে গেছে, তখনই তো সে বাড়ি থেকে পালানোর জন্য দৌড় দেয়। এবং পালানোর সময় সে তো পাগলের মতো আচরণ করতে থাকে, মানে সে জোরে জোরে হাসতেছিল। এমনকি সে নিজের শরীরে নিজেই কামড়াচ্ছিল, এমন মাটি চাটতে শুরু করে, এমনকি উল্টা চলা শুরু করে দেয়। আর তার এই অবস্থা দেখে তো কমান্ডোরা তাকেও সেখান থেকে ধরে নিয়ে যায়। আর তখনই সিন চলে যায় এনার কাছে। এনাকে আমরা দেখি সে রোমানকে ফোন দিচ্ছে কথা বলার জন্য, কিন্তু অপর পাশ থেকে তার সাথে অন্য কেউই কথা বলছে। কিন্তু এনা তা বুঝতে পারে না। এনা তখন বলে, তুমি যে ছেলেটিকে মেরেছিলে তার গাড়ির হাড় ভেঙে গেছে, তুমি কিভাবে তাকে এত জোরে মারতে পারলে? আর ঠিক তখনই ফোনের অপর পাশ থেকে কমান্ডোরা জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তখন তো এনা কিছু না বুঝে কমান্ডোদেরকে সমস্ত কিছু বলে দেয়। এবং এনা একটি ট্যাক্সি নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই আমরা দেখি এনা একটু অন্যরকম হয়ে গেছে, মানে রোমান আর সেই মেয়েটির মতো সে তার গাল নাড়াচ্ছিল। আর ঠিক তখনই ইয়ানার বান্ধবী তাকে ফোন দেয় এবং তাকে বলে, আমার সাথেও কিরকম যেন উল্টাপাল্টা হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তখন তো এনা কাঁদতে কাঁদতে ফোনটি রেখে দেয় এবং সে খেয়াল করে তাদেরকে কেউ ফলো করছে, যারা আর কেউ নয়, তারা কমান্ডো ছিল। তখন তো ট্যাক্সি ড্রাইভার গাড়ি থেকে নেমে সেই কমান্ডোদের জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে? কিন্তু কমান্ডোরা কোনো কথা বলার সুযোগ না দিয়ে ড্রাইভারকে সেখানে গুলি করে মেরে ফেলে। আর এনা তো এটা দেখে খুবই ভয় পায়, তাই সে নিজে ট্যাক্সি ড্রাইভ করতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে গাড়িটি থামিয়ে দেয় এবং সে গাড়ি থেকে বের হয়ে পাগলের মতো করতে থাকে এবং হাঁটতে থাকে। আর তখন তো দেখি কমান্ডোরা তাকে সেখানেও ফলো করছে। আর তখন তো এনা কোনো উপায় না পেয়ে দৌড় দেয়।
আর কমান্ডোরা পিছন থেকে তাকে গুলি করতে থাকে। কিন্তু এত গুলি করার পরও এনার কিছু হয় না, সে থামে না। সে দৌড়াতে দৌড়াতে একটি পাবে আসে। সে সেখানে গিয়ে সমস্ত লোককে বলে পুলিশকে ফোন দিতে তার সাহায্য করার জন্য। এবং পরে সে বাথরুমে গিয়ে আয়নায় নিজেকে দেখে এবং নিজের শরীরের ক্ষত দেখে কাঁদতে থাকে। আর ঠিক তখনই তার ফোনে তার বান্ধবীর কল আসে এবং সে তাকে বলে, তুমি কোথায়? এনা তো তখন তার বান্ধবীকে বলে, তুমি অমুক স্টেশনে আসো, আমি সেখানে আসছি এবং সেখান থেকে আমরা পালাবো। আর এরকম কথা বলতে বলতেই সেই পবে কমান্ডোরা এসে উপস্থিত হয় এবং পবের সমস্ত লোকদেরকে কমান্ডোরা একে একে গুলি করে মারতে থাকে। আর যেটা দেখে এনা তো কোনো রকম ওয়াশরুমের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর এনা তার পরিকল্পনা মতো স্টেশনের দিকে রওনা দেয়। কিন্তু আমরা দেখি যাওয়ার সময় তার চোখ জ্বল করছে আর সে পাগলের মতো হাসছে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় সে একটি মেয়ের উপর হামলা করে দেয় এবং তাকে ইচ্ছা মতো মারতে থাকে। আর নিজের গায়ের রক্ত ওই মেয়ের শরীরে ইচ্ছা করে মাখিয়ে দেয়। তারপর কিছুটা এগিয়ে সে একটি ছেলের সাইকেল চুরি করে পালাতে যাবে, ঠিক তখনই ওই ছেলেটি তাকে বাধা দেয়। কিন্তু এনা তো ওই ছেলেটিকে মেরেও সেখান থেকে নদীতে ফেলে দেয় এবং সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় এনা ওই ছেলেটিকে বলে, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে, আমি ইচ্ছা করে তোমাকে মারতে চাইনি। তখন আমরা দেখি পুরো শহরে অ্যালার্ম বেজে উঠেছে, মানে পুরো শহরে সবার সাথে কি অদ্ভুত কিছু একটা হচ্ছে। যাই হোক, এরকম কিছুক্ষণ চলার পর এনাদা তার বান্ধবীকে খুঁজে পায় এবং তার বান্ধবী তার এই অবস্থা দেখে তাকে নিয়ে বাইকে ওঠে। কিন্তু এনা তার গায়ের রক্ত অদ্ভুতভাবে তার বান্ধবীর শরীরে মাখতে থাকে। এরকম এক পর্যায়ে এনার বান্ধবী তো রাগ করে তাকে বাইক থেকে ফেলে দেয়। তখন তো তার বান্ধবী দেখে এনা কিরকম জানোয়ারদের মতো ব্যবহার করছে। আর তাই এনার বান্ধবী এনাকে রেখে সেখান থেকে বাইক নিয়ে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর দেখা যায় তার মা তাকে ফোন দিয়েছে এবং তাকে বলছে শহরের ভিতর সবাই কিরকম যেন অদ্ভুত আচরণ করছে এবং আমার হুইল চেয়ার এক জায়গায় আটকে গেছে। মায়ের মুখে এরকম কথা শুনে এনার বান্ধবী তো তাড়াতাড়ি বাইক স্টার্ট দেয় তার মায়ের কাছে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেখি এনা তার বান্ধবীকে ফলো করছিল। এনা এতটা স্পিডে দৌড়াচ্ছিল মনে হচ্ছিল সে নিজে একটা বাইক। এনার বান্ধবী তো তখন ফুল স্পিডে বাইক চালিয়ে তার বাড়িতে এসে পৌঁছায় এবং সে লিফট দিয়ে উপরে উঠতে থাকে। কিন্তু অর্ধেক যাওয়ার পর লিফট হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং তখনই সে বাইরে থেকে মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পারে। তখন সে বাধ্য হয়ে সেখানে লিফটের দরজা খুলে এবং সে দেখতে পায় এনা সেই বিল্ডিংয়ের মানুষদেরকে মেরে খেতে শুরু করে দিয়েছে, এমনকি তার উপরে অ্যাটাক করতে আসছে। আর তখনই তো সে সাথে সাথে লিফটের দরজাটি আবার বন্ধ করে দেয় এবং পরক্ষণে সে তার মোবাইলে একটি মেসেজ পায় এবং সেখানে সে শুনতে পারে একজন কমান্ডো বলছে সারা শহরে একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে, যদি কেউ ওই ভাইরাসে ইনফেকশন না হয় তাহলে সে যেন তাদের সাথে যোগাযোগ করে, তারা এসে তাদেরকে বাঁচাবে। আর এরকম সুন্দর সুন্দর তো লিফট আবারও সচল হয়ে যায় এবং সে তার রুমে আসার পর দেখতে পারে এনা তার মাকে মেরে খেতে শুরু করে দিয়েছে। আর সে খেতে খেতে তার মায়ের পুরো মাথায় খেয়ে ফেলেছিল। আর যেটা দেখে তো এনার বন্ধু সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর তখনই তার সামনে মাস্ক পরা একটি কমান্ডো এসে উপস্থিত হয়। কমান্ডোটি এসে এনার বান্ধবীর চোখের দিকে তাকিয়ে তাকে পরীক্ষা করতে থাকে। তখন তো কমান্ডো বুঝতে পারে সে এখন পর্যন্ত ইনফেক্টেড হয়নি, তাই সে তার মাস্ক খুলে ফেলে। তখন কমান্ডো তাকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি ভিতরে দেখছি। এই বলে কমান্ডোটি এনাকে মারার জন্য ভেতরে যায়, কিন্তু সে যাওয়ার সাথে সাথে এনা তার উপর হামলা করে দেয়। কিন্তু কমান্ডোটি তো অনেক চেষ্টা করে কোনো রকম এনাকে সেখানে মেরে ফেলে এবং মারার পরও সে তার মাথায় অনবরত গুলি করতে থাকে। কিন্তু কমান্ডোর কপাল খারাপ, সে নিজেও এখন ইনফেক্টেড হয়ে গেছে, কারণ এনার রক্ত তার শরীরে এসে স্পর্শ করেছে। মানে এটা এমন একটা ভাইরাস, যদি কেউ আক্রান্ত হয় তাহলে তার রক্ত কারো শরীরে লাগলে সেও ইনফেক্টেড হয়ে যাবে। কমান্ডোটি তখন এনা বান্ধবীকে বলে, আমার কাছে এসো না, তুমি দূরে থাকো। এমন কমান্ডোটি এটিও বলে, তুমি যদি ডাইরেক্ট কোনো ভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসো তাহলে তুমি ইনফেক্টেড হয়ে যাবে। আর তখনই তো এনার বান্ধবী চিন্তা করে, আমি তো রোমানের সাথে ঘনিষ্ঠ দৃশ্য আসলাম, তখন মনে হয় আমার ভিতরে এটি চলে এসেছে, মানে সে ওখানে তা আক্রান্ত হয়ে গিয়েছে। পরে তো আবার এনার শরীরে রক্ত তার শরীরে পুরো মেখে গিয়েছে, মানে সে এখন গ্যারান্টি যে এই ভাইরাস আক্রান্ত হবে। কিন্তু সে এসব কোনো কথা কমান্ডোকে বলে না, কারণ সে নিজেই বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। কমান্ডোটি তখন তাকে এও বলে, তুমি এইরকম জায়গায় থাকো যেখানে অন্ধকার আছে, তুমি আলোর দিকে যেও না, কেননা যারা এই ভাইরাসে আক্রান্ত হয় তারা আলোর দিকে আকর্ষিত হয়। তখন কমান্ডোটি তাকে তার পিস্তল দিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও, কারণ কিছুক্ষণ পরে আমি নিজেই তোমার উপর হামলা করে দেব তোমাকে মারার জন্য। এবার কমান্ডোটি তাকে অন্যদিকে ঘুরে দাঁড়াতে বলে এবং ঘুরে দাঁড়ানোর পরে সে নিজের মাথায় নিজে গুলি করে সেখানে মরে যায়। আর তখনই আমরা বুঝতে পারি আসলে এই কমান্ডোরা কেন এতক্ষণ ধরে সবাইকে মারতেছিল।
কারণ কমান্ডোরা জানতো এই রক্ত যার যার শরীরে লাগবে সেই এই ভাইরাসে আক্রান্ত হবে এবং শয়তানে পরিণত হয়ে যাবে। কমান্ডোরা চায়নি এই ভাইরাসটি পুরো শহরে ছড়িয়ে পড়ুক, কিন্তু আমরা জানি এটি অলরেডি ছড়িয়ে গেছে। আর এরকম চলতে চলতে আমরা দেখি এনার বান্ধবীও পাগলের মতো হাসতে শুরু করে দিয়েছে, মানে সেও এখন ইনফেক্টেড হয়ে যাচ্ছে। আর তখনই আমরা বুঝতে পারি এই সব কিছু শুরু হয়েছিল রোমানের কাছে সেই মেয়েটি আসার পর থেকেই, কারণ সেই মেয়েটির শরীরে সেই ভাইরাসটি ছিল। সেই মেয়েটির মাধ্যমে রোমানের শরীরে এই ভাইরাসটি যায়, আর রোমানের শরীর থেকে তার বন্ধুদের কাছে এই ভাইরাসটি পৌঁছায়। আর তখনই আমাদের সামনে মূল কাহিনীটি রিভিল করা হয়। আসলে কমান্ডোরা সরকারের কথায় নিজেদের আর্মির শক্তি বাড়ানোর জন্য মানুষ নিয়ে গবেষণা করছিল। আর তারা এমন একটি ভাইরাস আবিষ্কার করতে চেয়েছিল যে ভাইরাসের স্পর্শে কেউ আসলেই তার শরীরে অনেক শক্তি এসে যাবে। আর তারা তাতে সফল হয়েছিল, কিন্তু সব কিছুরই নেগেটিভ দিকও থাকে। তারা সবাই শক্তিশালী তো হয়েছিল, কিন্তু এতটাই শক্তিশালী হয়েছিল যে উল্টো একটি বিক্রিয়ার কারণে তারা মানুষকে খাওয়া শুরু করে দিয়েছে। আর এটা তো এখন পুরো শহরে ছড়িয়ে গেছে, যাকে আটকানো এখন খুবই কঠিন। হতেও পারে কমান্ডোরা আবার এর কোনো গবেষণা করে সলিউশন বের করে ফেলবে। আপনার কি মনে হয়? মন্তব্য জানাবেন। আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন।